তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ইলেকট্রিসিটি, বেসিক্যালি রিভিশন ক্লাস। তো আজকেরটা এই ক্লাসগুলো ইলেকট্রিসিটি রিভিশনটা আমি একটু আস্তে করাবো, কারণ যেহেতু এটা এখন অবধি একবারও রিভিশন হয়নি, তাই একটু ধরে করাবো এবং ভেঙে ভেঙে করাবো। পুরোটা একবারে করবো না, আমি টার্গেট রাখছি 3 দিনে কমপ্লিট করবো, বা সে 3 দিনের জায়গায় 4 দিন লাগবে, যে কটা পার্ট হবে সেটা দেখা যাবে। সেটা নিয়ে অত আগে থেকে আমাদের টেনশন করে লাভ নেই, আমাদের অনেক সময় আছে, ফেব্রুয়ারি মাস পুরো আছে। সো রিভিশন নিয়ে আমাদের কোনো প্রবলেম হবে না। তো আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে স্টার্টিং পার্টটা, ইলেকট্রিসিটি। বেসিক্যালি ইলেকট্রিসিটির দুটো জায়গা হয়, একটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি আর একটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে হচ্ছে স্থির তড়িৎ যেটাকে আমরা বলি, আর কারেন্ট ইলেকট্রিসিটি মানে হচ্ছে চলতড়িৎ। ঠিক আছে, তো আশা করি নাম দুটো শুনেই তোরা বুঝতে পারছিস যে স্ট্যাটিক কথাটার মানে কি আর কারেন্ট কথাটার মানে কি। স্ট্যাটিক মানে স্থির, মানে যে ইলেকট্রিসিটিটা প্রবাহ হয় না, সেটাকে বলা হয় স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ। ঠিক আছে, মানে যে তড়িৎটা প্রবাহিত হয় না। আর চলতড়িৎ মানে কারেন্ট ইলেকট্রিসিটি, দ্যাট মিনস সেটা প্রবাহিত হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়। ঠিক আছে, আমরা এইভাবেই ধরে নিতে পারি, সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে যেভাবে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে এটা, যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি হচ্ছে স্থির আর কারেন্ট ইলেকট্রিসিটি হচ্ছে চলমান, দ্যাট ইজ মুভিং। ঠিক আছে, দ্যাটস ওয়াই স্থির তড়িৎ অ্যান্ড চলতড়িৎ দুটো পোর্শন। তো আমাদের পুরো জিনিসটাতে মানে সিলেবাসে যে চ্যাপ্টারটার নাম দিয়েছে সেটা হচ্ছে প্রবাহী তড়িৎ, মানে কারেন্ট ইলেকট্রিসিটি। যদিও চ্যাপ্টারটার মধ্যে স্থির তড়িতের কিছু অংশ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ কারেন্ট ইলেকট্রিসিটি মানে চলতড়িতেরও অংশগুলো আছে। ঠিক আছে, বেসিক্যালি ইলেকট্রিসিটি কখনো স্থির হয় না ওইভাবে। ঠিক আছে, এই কারণেই চ্যাপ্টারটার নাম দিয়েছে প্রবাহী তড়িৎ। না হলে শুধু তড়িৎও নাম দিতে পারতো, বা স্থির তড়িৎ ও চলতড়িৎ এভাবেও নাম দিতে পারতো। ঠিক আছে, মানে আমি কখনোই বলবো না যে চ্যাপ্টারটার নামকরণ ভুল দেওয়া হয়েছে, কারণ ইলেকট্রিসিটি ওরকমভাবে স্থির বা চলমান হয় না। তো কেন স্থির বলা হয়, কেন চলমান বলা হয়, এগুলো তোরা ক্লাস 11-এ উঠে খুব ভালো করে বুঝতে পেরে যাবি। ঠিক আছে, যে ফিজিক্স যিনি পড়াবেন তিনি আরও ভালো করে বোঝাতে পারবেন। আমি ফিজিক্সের টিচার নই, সো আমি অতটা ভালো করেও এক্সপ্লেন করতে পারবো না, টু বি ভেরি অনেস্ট। ঠিক আছে, তো যিনি ফিজিক্সের টিচার আছেন, যারা সায়েন্স নিয়ে পড়বি, তিনি আরও ভালো করে এক্সপ্লেন করতে পারবেন। ওকে, সো আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে বেসিক্যালি স্থির তড়িতের অংশগুলো, যেগুলো আমরা অলরেডি পড়েছি একবার। তো প্রথম তড়িৎ পড়তে গেলে আমাকে যেটা জানতে হবে তড়িৎ আধান কি। ফার্স্ট আমাকে জানতে হবে তড়িৎ আধান কি, দ্যাট ইজ ইলেকট্রিক চার্জ বলতে আমরা কি বুঝি। তো তোদের অলরেডি একটা হ্যান্ড আউট দেওয়া আছে, সেখানে সমস্ত কিছু লিখে দেওয়াই আছে শর্ট আউট করে এবং ঠিকঠাকভাবে। তাও যদি আমাকে বলতে হয়, তো তড়িৎ আধান কি না, এটা একটা হচ্ছে পদার্থের ভৌত ধর্ম। ঠিক আছে, যা অন্য কোনো বস্তু যার জন্য বস্তুটি কোনো তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুর ওপর বল প্রয়োগ করে। ঠিক আছে, তো ডেফিনেশনটা কিন্তু এইভাবেই দেয়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি তাহলে বলতে গেলে কোনো একটা পদার্থের একটা ধর্ম। কি ধর্ম না, ভৌত ধর্ম। আমরা জানি পদার্থের দুটো করে ধর্ম থাকে, মানে দু ধরনের ধর্ম থাকে, ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্ম। ঠিক আছে, তার মধ্যে এই ভৌত ধর্মগুলোর মধ্যে যেমন এদের আকার আকৃতি, এগুলো এক একটা ভৌত ধর্ম। গন্ধ, বর্ণ, এগুলো যেমন এক একটা ভৌত ধর্ম, তেমনই কোনো একটা পদার্থের একটা ভৌত ধর্ম হলো তড়িৎ বা তড়িৎ অবস্থা। ঠিক আছে, আমরা যেটা বলি তড়িৎ অবস্থা। তো কোনো পদার্থের তড়িৎ অবস্থা বলতে আমরা কি বুঝি না, পদার্থটার মধ্যে পজিটিভ চার্জ আছে না নেগেটিভ চার্জ আছে, নাকি পদার্থটা নিস্তড়িৎ। ঠিক আছে, তো অলরেডি পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ কি তোরা জানিস, আর নিস্তড়িৎ ব্যাপারটাও কি তোরা জানিস। তো যাই হোক, একটা পদার্থ তিন ধরনের হতে পারে, পজিটিভলি চার্জ হতে পারে, নেগেটিভলি চার্জ হতে পারে, অথবা নিস্তড়িৎ হতে পারে, মানে কোনো চার্জই নেই। জেনারেলি আমরা যে সমস্ত পদার্থ নিয়ে কাজ করি সেগুলো সবই কেমন হয়, নিস্তড়িৎ হয়। ঠিক আছে, আদারওয়াইজ আমাদের কিন্তু হাতে তড়িৎ অনুভূত হতো। যাই হোক, সেই সমস্ত ডিসকাশনে না গিয়ে, তো আমাদের যদি প্রথম ফার্স্ট কোশ্চেন যেটা এই চ্যাপ্টার থেকে আসতে পারে সেটা হচ্ছে তড়িৎ আধান বলতে আমরা কি বুঝি। সো হোয়াট ইজ ইলেকট্রিক চার্জ। তো বেসিক্যালি আমার যেটা জানতে হবে, এটা হচ্ছে পদার্থের একটা ভৌত ধর্ম। ঠিক আছে, কি হয় এই ধর্মটায় কি করে, যেমন বর্ণ যেমন আমাদেরকে চিনতে সাহায্য করে, গন্ধ যেমন আমাদেরকে মানে কোনো একটা পদার্থের গন্ধ, সেটা আমাদের কি করে, সেটাকে আমরা ঘ্রাণটা নিই, সেটা গ্রহণ করি, মানে এগুলো সব এক একটা অনুভূতি। ঠিক আছে, তো তেমনই তড়িৎ যে ভৌত ধর্মটা, এটা কি ধরনের অনুভূতি না, এটা এক ধরনের অনুভূতি, এইভাবে কোনো অনুভূতি নয়। তো এটা কি করে, এর জন্য কোনো মানে যে বস্তুটার মধ্যে তড়িৎ আছে, তাড়িতিক ধর্ম যে বস্তুটার মধ্যে আছে, সেই বস্তুটা কি করে না, অন্য একটা তড়িৎগ্রস্ত মানে আরেকটা বস্তু যার মধ্যেও তড়িৎ আছে এরকম একটা বস্তু, বা অনাহিত বস্তু, অনাহিত বস্তু মানে যে বস্তুর মধ্যে তড়িৎ নেই বা তাড়িতিক অবস্থা বিদ্যমান নয়, অর্থাৎ নিস্তড়িত একটা বস্তুর ওপর বল প্রয়োগ করে। বল বলতে আকর্ষণ বল বা বিকর্ষণ বল। ঠিক আছে, তো এটাই হচ্ছে তড়িৎ।
অনেকটা ওই ম্যাগনেটের মতন, মানে চৌম্বকত্বের মতন। আমরা পরে দেখব, কারণ আমরা অলরেডি পড়েছি যে তড়িতের সাথে চৌম্বকত্বের বিরাট একটা জায়গা আছে, তড়িৎ এবং চৌম্বকত্ব, ঠিক আছে? সেগুলো আমাদের চ্যাপ্টারে পড়ে আসে, অনেকটা ওই চৌম্বকের মতন। মানে চৌম্বকত্ব হচ্ছে একটা ধর্ম, ঠিক আছে, ভৌত ধর্ম, যেটা কি করে না, অন্য আর একটা বস্তু, যেটা কিনা অন্য একটা চৌম্বক বস্তুও হতে পারে, চৌম্বক পদার্থও হতে পারে, অথবা অচৌম্বক পদার্থও হতে পারে, অর্থাৎ যার মধ্যে কোনো চৌম্বকত্ব নেই, এরকম একটা পদার্থ তাকে আকর্ষণ বা বিকর্ষণ করে, দ্যাট ইজ কোনো না কোনো রকম একটা বল প্রয়োগ করে, ঠিক আছে? তো সেটাকেই আমরা বলি তড়িৎ আধান। তো ওটা ছিল চৌম্বক ধর্ম আর এটা ছিল তড়িৎ আধান, ঠিক আছে? তো বেসিক্যালি যদি আমাকে বলতে হয়, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এখানে জানতে হবে যে যে রাশিগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো সেগুলো কি ধরনের রাশি, স্কেলার না ভেক্টর। স্কেলার রাশি কি আমরা জানি, যার মান আছে কিন্তু অভিমুখ নেই। আর ভেক্টর কোনটা না, যার মান ও অভিমুখ দুটোই আছে, তাদেরকে আমরা বলি ভেক্টর রাশি। ক্লাস 8-এ 9-এ আমরা যথেষ্ট করে পড়েছি, এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝেছি, এক্সাম্পল সমস্ত কিছু আমরা জানি মোটামুটি। সো আশা করি এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে তড়িৎ আধান কি না, এর মান থাকে কিন্তু কোনো অভিমুখ থাকে না, যে পার্টিকুলার একটা অভিমুখে এর একটা অভিমুখ থাকবে এরকম কোনো ব্যাপার নেই, কোনো সেরকম মানে ডিরেকশন স্পেসিফিসিটি নেই, ঠিক আছে? সেই জন্য এটাকে বলা হয় তড়িৎ আধান হচ্ছে একটা স্কেলার রাশি, অর্থাৎ মান আছে কিন্তু অভিমুখ নেই। ক্লিয়ার? তো যে জায়গাটা আমরা বলছিলাম, এটা একটা স্কেলার রাশি, আর এর নিশ্চয়ই একটা ইউনিট আছে, একটা একক থাকবে, যে কোনো ভৌত রাশির একটা একক থাকে আমরা জানি, যদিও এককবিহীন ভৌত রাশিও হয়, তো এটা একটা একক আছে, নিশ্চয়ই আসে। তো দুখানা একক হয়, একটা হচ্ছে এসআই পদ্ধতি, একটা সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে কি আমরা জানি, স্ট্যাট কুলম বা ইএসইউ। কি বলা হয়, তড়িৎ আধান নিয়ে আমরা কথাবার্তা বলছি, তাহলে আমরা এখন যা নিয়ে কথাবার্তা বলছি দ্যাট ইজ তড়িৎ আধান। তড়িৎ আধান, ঠিক আছে? এর একক যদি আমরা দেখি, সিজিএস এ কি হবে, ইএসইউ বলা হয়, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, অথবা আরেকটা নাম বলা হয় দ্যাট ইজ স্ট্যাট কুলাম, ঠিক আছে? দন্ত শয় টয় জফলা আকার ট, বানান আমি বলছি না, যদি কোনোটা আমার হাতের লেখা বুঝতে না পারি হ্যান্ড আউটটা দেখে নিবি, অসুবিধা হবে না। আর যদি আমরা এসআই এর কথা বলি, এসআই পদ্ধতির কথা বলি, সো দ্যাট উইল বি কুলাম। ওকে, ক্লিয়ার? তো এগুলো আমাদের বলার কিছু নেই, এগুলো আমরা সবাই জানি। ইএসইউ বলা হচ্ছে সিজিএস এ, আর এসআইতে বলা হচ্ছে কুলাম, যেটাকে আমরা ক্যাপিটাল সি দিয়ে ইন্ডিকেট করি। তো অবভিয়াসলি একক আছে যখন, একটা মাত্রা আছে, মাত্রাটা কি না আইটি, আই ক্যাপিটাল টি ক্যাপিটাল। মাত্রা লেখার নিয়ম, মাত্রীয় সংকেত, মাত্রা মানে মাত্রীয় সংকেত লেখার নিয়ম আমরা জানি, কিভাবে লিখতে হয় না, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, ঠিক আছে? এই কুলম্বের সাথে ইউএসইউ এর একটা সম্পর্ক আছে, ঠিক আছে? এই কুলম্বের সাথে ইউএসইউ এর একটা সম্পর্ক আছে, 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ, ঠিক আছে? এটা থেকে কিন্তু অঙ্ক আসতে পারে। কেন অঙ্ক আসতে পারে, মানে কোনো একটা অঙ্ক দিয়ে দিল যেখানে তোর হয়তো সিজিএস আর এসআই ইউনিটগুলো মিলিয়ে দেয়া আছে, সেখানে তোকে যদি ধর হয়তো অ্যাপ্লাই করতে হবে, সেক্ষেত্রে হয়তো কুলাম তুই সিজিএস এ করতে চাইছিস, কুলাম অ্যাপ্লাই করতে পারছিস না, তোকে সাপোজ 2 কুলাম বলে দেওয়া আছে, সেক্ষেত্রে তোকে ওটাকে ইএসইউতে কনভার্ট করে নিতে হবে, কারণ বাকি সমস্ত ইউনিটগুলো যখন তোর সিজিএস এ আছে, সেই কারণে তোকে তো কী করতে হবে, 2 × 3 × 10⁹ ইএসইউ। যেমনভাবে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি, ঠিক আছে? যে এসআই আর সিজিএস ইউনিট যদি মিলিয়ে দেওয়া থাকে, তখন আমরা যে কোনো একটাতে নিয়ে যাই, কুলম্বে অথবা মানে সিজিএস এ অথবা এসআইতে। এবার তুই ভাইস ভার্সাও করতে পারিস, যদি তোর সাপোজ ইএসইউ দেওয়া আছে, সেটাকে তোকে কুলম্বে নিয়ে যেতে হবে, তাহলে 3 × 10⁹ দিয়ে তুই ডিভাইড করে দিতে পারিস। এটা জাস্ট ফর ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের জন্য। তো এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে, রিলেশনটা পরীক্ষার কোশ্চেন হিসেবেও আসতে পারে, যে 1 কুলম ইকুয়াল টু কত ইএসইউ, একদম ফ্ল্যাট কোশ্চেন আসতে পারে, এরকম মাধ্যমিক এরকম কোশ্চেন এসেই থাকে, তো অসুবিধার কিছু নেই, এটা কিন্তু আসতেই পারে। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। এবং যখন এমসিকিউতে দিয়ে দেবে তখন কিন্তু গুলিয়ে দেবে, 3 × 10⁹ দিয়েছে, 3 × 10⁵ দিয়ে দিল, 3 × 10⁻10 দিয়ে দিল, এরকম কনফিউশন করেও কিন্তু আসতে পারে। তো যত রকম পসিবল কোশ্চেন হতে পারে পরীক্ষায়, এই জায়গা থেকে আমি কিন্তু তোদেরকে বলে দিলাম। সো তোদের এবার কাজ হচ্ছে এই জায়গাটা ভালো করে মনে রাখা, কারণ অবভিয়াসলি পাশে যখন দুখানা স্টার মেরেছি, সো ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, সো নেক্সট এই জায়গাটা গেল। এরপর আমরা যেটা পড়েছিলাম, আমরা পুরোপুরি এইটা আমরা বলেছিলাম যে চলতড়িৎ আমরা একটা লিমিটেড ওয়েতে চলবো, কারণ চলতড়িতের অনেক জায়গা আছে, এবং টু বি ভেরি অনেস্ট আমিও নট সো স্ট্রং অ্যাট দিস পার্টিকুলার প্লেস ইন দ্য এই চলতড়িৎ অ্যান্ড ইলেকট্রিসিটি, এই জায়গাটাতে যে আমি বিরাট কিছু এমন আমি কখনোই বলবো না, অ্যান্ড সেই কারণে আমি একটু লিমিটেড থাকার চেষ্টা করব, নিজের অকাতের মধ্যে থাকার চেষ্টা করব,
ঠিক আছে? তো তোদের হয়তো খিদে অনেক থাকবে, আশা করি তোদের খিদে পূরণ করে দিতে পারবো, কিন্তু তোদের মধ্যে যদি কেউ এক্সট্রা অর্ডিনারি সুপার বিলিয়ন থাকে তার খিদে আমি মেটাতে পারবো না, যেটা আমি অন্যান্য জায়গাগুলোয় মেটাতে পারবো। তো তার জন্য আমি আগে থেকেই সরি। তো যাই হোক, এই কারণে আমরা মোটামুটি একটা কি বলবো, এই গতানুগতিক ওয়েতে যেভাবে পড়া হয় পড়বো, অন্যান্য জায়গাগুলো নিয়ে যেমন আমি আমার মতন করে পড়াই বা একটা অন্য রকমভাবে পড়ানোর চেষ্টা করি, সেটা এক্ষেত্রে হয়তো মানে হয়ে উঠবে না। ওকে, সো যাই হোক, সেসব কথা যেটা হবে না সেটা নিয়ে আমরা ডিসকাস না করে যেটা হবে সেটা নিয়েই বলি, দ্যাট উড বি বেটার। সো ফার্স্টে যেটা আমরা দেখলাম, তাহলে আধান তড়িৎ আধান কি বুঝলাম। কোনোদিনই তোকে তড়িৎ আধানের সংজ্ঞা কিন্তু পরীক্ষায় আসবে না, ঠিক আছে? তোকে যেটা আসতে পারে পরীক্ষায় ফার্স্ট হচ্ছে আধানের মাত্রীয় সংকেত, দ্যাট ইজ আইটি, দিস ওয়ান, ঠিক আছে? আর কি আসতে পারে? আর আসতে পারে কুলম্ব আর ইএসইউ এর সম্পর্ক, দিস ওয়ান, ঠিক আছে? আর খুব সোজা যদি আসে তাহলে বলবে সিজিএস এর এককের নাম লেখো, এসআই এর এককের নাম লেখো। এসআই একক কোনোদিনই দেবে না, বড় জোর সিজিএস একক আসতে পারে। ইএসইউ এর ফুল ফর্ম লেখো আসতে পারে, ইএসইউ। এই ইএসইউ এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইএসইউ, ঠিক আছে? ফুল ফর্মটা জেনে রাখা দরকার, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তোরা ইংলিশে লেখাটাই বলবো আমি, কারণ ক্লাস 10-এ উঠে গেছিস, আর বাংলায় ওরকম ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট লিখিস না, ইংলিশেই লিখিস। এমন কিছু কঠিন বানানো না, তো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট কথাটা লিখতেই পারবে, ইএলইসিটিআরও, ইলেকট্রোস্ট্যাটিক, এসটিএটিআইসি স্ট্যাটিক ইউনিট, ইউএনআইটি। ওকে, সো এই জায়গাটা গেল আমার তড়িৎ আধান। আশা করি তড়িৎ আধান রিলেটেড যা যা কোশ্চেন হতে পারে বা কিভাবে পড়তে হবে সেই জায়গাগুলো অনেকটাই আমরা ক্লিয়ার করে দিতে পেরেছি। নেক্সট হচ্ছে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ বা স্থির তড়িৎ শ্রেণী, একদম পুরোপুরি স্থির তড়িতের বিষয়। তো স্থির তড়িতের মানে স্থির তড়িৎ শ্রেণীটা কি না, আমরা যদি দুটো বস্তুকে পরপর, মানে দুটো ডিফারেন্ট বস্তু, আলাদা আলাদা পৃথক বস্তুকে পরস্পরের সাথে ঘর্ষণ করি, ঠিক আছে? সেক্ষেত্রে কোন বস্তুটাতে, সাপোজ আমার বাঁ হাতে একটা জিনিস নিয়েছি, ডান হাতে একটা জিনিস নিয়েছি, ঠিক আছে? নিয়ে দুটোকে ঘষলাম, ঠিক আছে? বাঁ হাতে একটা জিনিস, ডান হাতে একটা জিনিস, দুটোকে নিয়ে ঘষলাম, এবং এই যখন ঘর্ষণ হবে না, এই ঘর্ষণের সময় কিন্তু তড়িৎ সৃষ্টি হবে, ঠিক আছে? তড়িৎ আধানের সৃষ্টি হবে, এটা জেনে রাখ। যখন কোনো রকম ঘর্ষণ হয় সেখানটায় যেমন হিট জেনারেট করে, তাপ উৎপন্ন হয়, আমরা দেখেছি। কারণ দেখবি দুটো হাত যদি আমরা নিয়ে ঘষি তাহলে কি হয়, তাতে তাপ উৎপন্ন হয়। তো আমি যদি দুটো পৃথক বস্তু নিয়ে ঘষি তাতেও কিন্তু তাপ উৎপন্ন হয়, অবভিয়াসলি তাপ উৎপন্ন হয়। পাশাপাশি আরেকটা জিনিস উৎপন্ন হয়, সেটা কি না তড়িৎ, সেটা আমরা হাত ঘষলেও কিন্তু উৎপন্ন হয়, কিন্তু সেই তড়িৎটার পরিমাণটা এতটাই কম যে আমরা অনুভূত করতে পারি না। কিন্তু যখন এই ঘর্ষণটা হবে, ঘর্ষণে অ্যাকচুয়ালি কি হয়, কেন তড়িতের সৃষ্টি হয়? কারণ আমরা যখন কোনো কিছু ঘষছি তখন সেখানে তো কিছু পরমাণু আছে, সেই পরমাণুগুলো কিছু কিছু পরমাণুর মধ্যে ভেঙে যাচ্ছে, বা পরমাণু ভাঙছে না, পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে আসছে এই ঘর্ষণের ফলে। তার নির্দিষ্ট ডিফারেন্ট ডিফারেন্ট কারণ আছে, সেই কারণগুলোতে আমি যাচ্ছি না। তো আমি যখন দুটো হাত সাপোজ ঘষছি, তখন আমার হাতের মধ্যে যে সমস্ত পরমাণুগুলো আছে তার কিছু কিছু পরমাণু থেকে কি হচ্ছে না, ইলেকট্রন বেরিয়ে আসছে। আবার কিছু কিছু পরমাণু কি করছে, সেই ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে যে গ্রহণ করছে তার মধ্যে নেগেটিভ চার্জ, আর যে বর্জন করছে তার মধ্যে পজিটিভ চার্জ। আর যেহেতু কিছু মুক্ত ইলেকট্রন থাকবে, সো সেখানে একটা ইলেকট্রিক কারেন্টের কিন্তু সৃষ্টি হবে। কারণ আমরা জানি আলটিমেটলি কারেন্ট মানে হচ্ছে মুক্ত ইলেকট্রন, তড়িতের প্রবাহ, যদিও সেটা তড়িতের প্রবাহ মানে হচ্ছে মুক্ত ইলেকট্রনের প্রবাহ। তো দ্যাট মিনস যেখানে মুক্ত ইলেকট্রন থাকবে সেখানে কিন্তু তড়িতের থাকার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে, বা তড়িৎ থাকবে আমরা বলতে পারি, ঠিক আছে? তো আমি যখন হাতে হাতে ঘষবো, আমার হাতের যে ডিফারেন্ট সেলগুলো আছে, কোষগুলো আছে, সেগুলোর মধ্যে ঘষা লাগবে, তার মধ্যে যে সমস্ত পরমাণুগুলো আছে, সেই পরমাণু থেকে কিছু ইলেকট্রন হয়তো বেরিয়ে আসবে, তার মধ্যে কিছু ইলেকট্রন হয়তো অন্য কোনো পরমাণু গ্রহণ করবে, আর কিছু ইলেকট্রন হয়তো মুক্ত অবস্থায় থাকবে, যেটা কিনা মেনলি আমার এই তড়িতের মানে ঘর্ষণের ফলে তড়িৎ সৃষ্টিতে সাহায্য করবে। এবার প্রসঙ্গটা হচ্ছে আমার এখানে যে আমি দুটো জিনিস নিয়ে ঘষলাম, সাপোজ একটা কাগজ আর একটা আমি কাঠ, ঠিক আছে? কাগজ, পেপার, আর কাঠ মানে উড, এই দুটো জিনিস নিয়ে ঘষলাম দুটোকে, কাঠ আর কাগজ, এই দুটো জিনিস নিয়ে আমি কিন্তু ঘষলাম, কি করলাম, ঘষলাম পরপর দুটো নিয়ে ঘষলাম বেশ ভালো করে। এবার অবভিয়াসলি ইলেকট্রন বর্জিত হবে, মানে ইলেকট্রন বর্জিত হবে, বেরিয়ে আসবে, মুক্ত ইলেকট্রন থাকবে, কোনোটা হয়তো কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে, কেউ বর্জন করবে, যে গ্রহণ করবে সে নেগেটিভ, যে বর্জন করবে পজিটিভ। এবার আমার প্রশ্নটা হচ্ছে যে কোনটাতে কোন জাতীয় আধান সৃষ্টি হবে? আমি যদি কাঠ আর কাগজকে ঘষি তাহলে এটা পজিটিভ আর এটা নেগেটিভ, নাকি ঠিক অপোজিটটা, মানে কোনটায় পজিটিভ চার্জ জেনারেট করবে, কোনটাতে নেগেটিভ চার্জ জেনারেট করবে, এটা আমার
ম্যাটার অফ কনসার্ট। আমি যদি দুটো জিনিসকে নিয়ে ঘষি, দুটো পৃথক বস্তুকে নিয়ে আমি ঘষা দিই, সেক্ষেত্রে অবভিয়াসলি মুক্ত ইলেকট্রন নির্গত হবে বা মুক্ত ইলেকট্রন উপস্থিত হবে এবং দুটোর মধ্যেই কিন্তু কিছু না কিছু আধান সৃষ্টি হবে। ব্যাপারটা হচ্ছে কোন আধান সৃষ্টি হবে, পজিটিভ আধান, ধনাত্মক আধান নাকি ঋণাত্মক আধান। তো এইটা জানার জন্য আমাদের একটা তালিকা আছে, একটা নির্দিষ্ট তালিকা আছে, ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপেরিমেন্টের মাধ্যমে তালিকাটা প্রস্তুত করা হয়েছে। এই তালিকাটা বা এই শ্রেণীটাকেই বলা হয় স্থির তড়িৎ শ্রেণী বা ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ। তাহলে কি বললাম, দুখানা বস্তু আছে যাদের মধ্যে পৃথক বস্তু, অবভিয়াসলি সেম বস্তু নয়, দুটো পৃথক বস্তু আছে তাদের মধ্যে ঘর্ষণ করলে অবভিয়াসলি 100% সেখানে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ তাপ এবং তড়িতের সৃষ্টি হবে। ক্লিয়ার? তাপ এবং তড়িৎ। তাপটা আমার এখানে ম্যাটার অফ কনসার্ন না, যেহেতু আমরা তড়িৎ নিয়ে ডিসকাস করছি তো আমরা তড়িতে সীমাবদ্ধ থাকবো। ঘর্ষণে যে তাপের সৃষ্টি হয় সেটা তোরা অলরেডি জানতিস, কিন্তু যে তড়িতের সৃষ্টি হয় সেটা তোরা জানতিস না, বা যখন এই চ্যাপ্টারটা পড়েছিস তখন জেনেছিস। তো যেমন ঠিক তাপের সৃষ্টি হয় ঠিক তেমনই কিন্তু তড়িতেরও সৃষ্টি হয়, এবং এই তড়িৎ সৃষ্টি হলে দুটো বস্তুর মধ্যে যে ঘষা দেওয়া হচ্ছে সেই দুটো বস্তুর একটার মধ্যে পজিটিভ চার্জ মানে ধনাত্মক আধান, আরেকটার মধ্যে নেগেটিভ চার্জ বা ঋণাত্মক আধান সৃষ্টি হবে। কিন্তু আমার জানতে হবে কোনটাতে কি তৈরি হবে, আমাকে বলতে হবে কোনটাতে কি তৈরি হবে। তার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপেরিমেন্ট করে একটা আলটিমেটলি একটা লিস্ট প্রিপেয়ার করা হয়েছে। সেই লিস্টের মেজর জায়গাগুলো তোদেরকে আমি দিয়েছি, অনেক বড় লিস্ট, এ তো আর এইরকম আমি তোদের দিয়েছি 12টার লিস্ট। আমি যেগুলো দিয়ে পরীক্ষায় কোশ্চেন আসে সেগুলো থেকে তোদেরকে দিয়েছি, ঠিক আছে, মেনলি ওই জায়গাগুলো থেকে। বাট এছাড়া এমন ভাবার কোনো কারণ নেই যে এই 12টাই মাত্র পদার্থ আছে, কারণ তোরা নিজেরাও জানিস এই 12টার থেকে অনেক বেশি পদার্থ আমাদের চারপাশে আছে। তো অবভিয়াসলি তার নির্দিষ্ট লিস্ট আছে, এইভাবে তো এত লিস্ট মনে রাখা সম্ভব না। তো মোটামুটি যে 12টা আমাদের জেনে রাখা দরকার, আমি সেই 12টা কিন্তু মোটামুটি তোদেরকে লিস্ট দিয়ে দিয়েছি। এই লিস্টটাকেই বলা হয় স্থির তড়িৎ শ্রেণী বা ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ। ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ বা স্থির তড়িৎ শ্রেণী। তো এখানে আমি 1 থেকে 12 অবধি মোটামুটি 12খানা মৌলের নাম, মৌল না সরি 12খানা পদার্থের নাম লিখেছি, যেখানে 1 নম্বরে আমরা লিখেছি পশম, 2 নম্বরে কাঁচ, 3-এ কাগজ, 4-এ রেশম, 5 কাঠ, 6 মানবদেহ, 7-এ ধাতব পদার্থ বিভিন্ন ধাতু, 8 হচ্ছে এবোনাইট, 9 গালা, 10 অ্যাম্বার, 11 রজন, 12 সেলুলয়েড। তো এই জায়গাটা কিন্তু তোদেরকে ভালো করে মনে রাখতে হবে নিজেদের স্বার্থে, নিজেদের পরীক্ষার জন্য, কারণ পরীক্ষায় কোশ্চেন আসবে যে আমি কাগজের সাথে কাঠকে ঘষলাম, আমার কোথায় কোন ধরনের আধান সৃষ্টি হবে বলো, 1 নাম্বার কি 2 নাম্বারে কোশ্চেন এলো, ঠিক আছে, এবার তোকে বলতে হবে সেটা। তো সেই কারণেই কিন্তু তোকে এই 12টা মনে রাখতে হবে, কিছু করার নেই। আমি মেন 12টা দিয়ে দিয়েছি, আশা করছি এর বাইরে আসবে না, আশা করছি কি আসবে না এটুকু গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। তো এই জায়গাটা গেল আমার নেক্সট পয়েন্ট, যেটা হচ্ছে স্থির তড়িৎ শ্রেণী বা ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ। ক্লিয়ার? নেক্সট আমার আসে কি না, বিকর্ষণী তড়িৎগ্রস্ততা শ্রেষ্ঠ প্রমাণ। ঠিক চৌম্বকের ক্ষেত্রে যেমন আমরা দেখেছি চৌম্বকত্বের বিকর্ষণী চৌম্বকত্বের শ্রেষ্ঠ প্রমাণ, ঠিক তেমনি এই তড়িতের ক্ষেত্রেও বিকর্ষণী হচ্ছে তড়িৎগ্রস্ততার শ্রেষ্ঠ প্রমাণ। কেন? তার কারণটা হচ্ছে আমরা দেখেছি যে যদি কোনো একটা বস্তু তড়িৎগ্রস্ত হয় সে কিন্তু আরেকটা অপর কোনো একটা বস্তু তড়িৎগ্রস্ত হলে তারকেও আকর্ষণ করতে পারে, ঠিক আছে। যদি সেই মানে অপর বস্তুটা, সাপোজ একটা অবজেক্ট আছে আমার, দিস ওয়ান অবজেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমার তড়িৎগ্রস্ত, এটা হচ্ছে আমার তড়িৎগ্রস্ত। কি ধরনের তড়িৎ যদি আমি বলি, সাপোজ আমি ধরে নিচ্ছি এটা আমি পজিটিভ তড়িৎগ্রস্ত মানে ধনাত্মক আধানযুক্ত। এবার এই একটা আছে অবজেক্ট, এটা হচ্ছে নিস্তড়িৎ, ঠিক আছে। আরেকটা আছে, এটা হচ্ছে আমার, এটাও তড়িৎগ্রস্ত, ঠিক আছে, এটাও হচ্ছে পজিটিভ। আর আরেকটা আছে, এটা হচ্ছে আমার তড়িৎগ্রস্ত, কিন্তু কি ধরনের তড়িৎ, নেগেটিভ। এবার আমি এগুলোর মধ্যে যদি আমি ইন্টারঅ্যাকশনটা দেখি, ঠিক আছে, তাহলে আমি দেখলাম এখানে টোটাল 4টে বস্তু আছে। একটা বস্তু হচ্ছে তড়িৎগ্রস্ত, পজিটিভ তড়িৎগ্রস্ত, এটা নিস্তড়িৎ, এটাও তড়িৎগ্রস্ত বা পজিটিভ, আর এটা তড়িৎগ্রস্ত নেগেটিভ। এবার যদি আমি দেখি যে এই বস্তুটার সাথে, এই 1 নম্বর বস্তুর সাথে বাকি বস্তুগুলোর কিরকম মানে কি ধরনের ইন্টারঅ্যাকশন হবে, মানে আকর্ষণ হবে বিকর্ষণ হবে, সেটা যদি দেখতে চাই তাহলে কি করব, আমি এটাকে যদি এটার দিকে দেখি, নিস্তড়িৎ পরমাণুটার সাথে দেখি, তাহলে দেখবো এটাকে আকর্ষণ করছে নিজের দিকে। অ্যারোটাকে ফাইন্ড কর, কোন দিকে অ্যারো দিচ্ছি না নিজের দিকে, তো আকর্ষণ করছে, ঠিক আছে। আমি যদি এটার সাথে তড়িৎগ্রস্ত একটা নেগেটিভ মানে বিপরীতধর্মী দেখি, সেটাকেও দেখবো আকর্ষণ করছে।
কিন্তু আমি যদি সমতড়িৎধর্মী দেখি, তাকে দেখবো আমরা কি করছে, বিকর্ষণ করছে। অ্যারোটাকে কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে, অ্যারোগুলো ফলো কর। তাহলে একটা তড়িৎগ্রস্ত বস্তু কিন্তু কি করছে, একটা নিস্তড়িৎ বস্তুকেও আকর্ষণ করছে, আবার অপর একটা তড়িৎগ্রস্ত বস্তুকেও আকর্ষণ করছে, যদিও সেটা কখন করবে না, যখন অপর বস্তুটা বিপরীত আধানে আহিত থাকবে। যেমন এটা পজিটিভ ছিল, এটা যেমন পজিটিভ ছিল, এটা নেগেটিভ, তখনই কিন্তু এই রিপালস অ্যাট্রাকশনটা হবে, মানে এই আকর্ষণটা হবে। কিন্তু একটা তড়িৎগ্রস্ত বস্তু যদি অপর একটা তড়িৎগ্রস্ত বস্তুকে যদি অপর একটা তড়িৎগ্রস্ত বস্তুকে বিকর্ষণ করে, তাহলে এটা 100% কনফার্ম যে দুটো বস্তুই কিন্তু তড়িৎগ্রস্ত। একটা বস্তু যদি অপর বস্তুকে বিকর্ষণ করে, তাহলে কিন্তু এটা 100% কনফার্ম হয়ে যায় যে দুটো বস্তুই তড়িৎগ্রস্ত, কারণ সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে আকর্ষণ দেখে আমি কখনো বলতে পারবো না যে এই বস্তুটা তড়িৎগ্রস্ত নাকি। আমাকে একটা সাপোজ এই বস্তুটা দিয়ে দিয়েছে, আমাকে একটা বস্তু দিয়েছে, এটা হচ্ছে এই বস্তু, ঠিক আছে, এটা হচ্ছে একটা চার্জ আছে। তো এটা দেখা গেল আমাকে একটা আননোন বস্তু দিয়েছে, যেটা আমি এই বক্স করে আঁকলাম, এটা হচ্ছে আননোন, আমি জানি না, আই ডোন্ট নো, ঠিক আছে, যে এটা তড়িৎগ্রস্ত নাকি নিস্তড়িৎ। তো আমি একে দেখলাম, এ হচ্ছে একে আকর্ষণ করলো। তাহলে এখান থেকে আমি দুটো কনক্লুশন ডেরাইভ করতে পারি, ইদার এই আননোন বস্তুটা নিস্তড়িৎ, তাহলেও এ আকর্ষণ করবে, অর নেগেটিভলি চার্জ। তাহলে আমি কিন্তু কনক্লুশনে আসতে পারছি না যে এই আননোন বস্তুটা আদতে তড়িৎগ্রস্ত নাকি তড়িৎগ্রস্ত নয়, ঠিক আছে। কিন্তু যদি দেখা যেত এটা সাপোজ এই আননোন বস্তুটাকে এ বিকর্ষণ করলো, এই আমার কাছে যেটা তড়িৎগ্রস্ত আছে, একে বিকর্ষণ করলো, তখন আমি 100% বলতে পারবো যে এই আননোনটা কিন্তু আমার অবভিয়াসলি তড়িৎগ্রস্ত, এবং কি ধরনের না পজিটিভ, কারণ আমি আমারটা জানি পজিটিভ। বিকর্ষণ করছে মানে নিশ্চয়ই এটা পজিটিভ হবে, 100% কনফার্ম, আর কোনো কনক্লুশন নেই, ঠিক আছে। এই জন্যই বলা হচ্ছে বিকর্ষণ তড়িৎগ্রস্তটা চূড়ান্ত প্রমাণ বা শ্রেষ্ঠ প্রমাণ। তাহলে বোঝা গেল, তাহলে একটা তড়িৎগ্রস্ত বস্তু অপর একটা তড়িৎগ্রস্ত বস্তুকেও আকর্ষণ করতে পারে, একটা অনাহিত বস্তুকেও আকর্ষণ করতে পারে। তাই আকর্ষণ দেখে আমি বলতে পারবো না আননোন বস্তুটা তড়িৎগ্রস্ত নাকি নিস্তড়িৎ। কিন্তু যদি দেখি একটা তড়িৎগ্রস্ত বস্তু অপর একটা বস্তুকে বিকর্ষণ করছে, তখন আমি 100% কনফার্ম হয়ে বলতে পারবো না ওই আননোন বস্তুটা কিন্তু অবভিয়াসলি তড়িৎগ্রস্ত। এবং কি ধরনের তড়িৎগ্রস্ত না, যে বস্তুটা আমি আমার রেফারেন্স হিসেবে আমি নিয়েছি, সেই বস্তুটা সেটা সম আধানগ্রস্ত, মানে সেম টাইপের আধান আছে, সম আধান না, সেম টাইপের আধান, একই ধরনের আধানে আহিত, মানে পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন। বোঝা গেল? তো এই জায়গা থেকে আমরা কনক্লুশনে আসতে পারি যে বিকর্ষণই কিন্তু তড়িৎগ্রস্ততার শ্রেষ্ঠ প্রমাণ, ঠিক আছে। এই হচ্ছে আমার ব্যাপার। ঠিক যেমন আমরা চৌম্বক ধর্মের ক্ষেত্রেও দেখেছি যে বিকর্ষণই চৌম্বকত্বের শ্রেষ্ঠ প্রমাণ, ঠিক তেমনই এখানেও আমরা দেখলাম বিকর্ষণই তড়িৎগ্রস্ততার চূড়ান্ত ও শ্রেষ্ঠ প্রমাণ। ক্লিয়ার? আশা করি এই জায়গা অবধি বোঝা গেছে। নেক্সট হচ্ছে এবার তড়িতের প্রবাহ, ঠিক আছে। হ্যাঁ বল। ওই তুমি বলে না নিস্তড়িৎ বস্তুকে আকর্ষণ করে, ওইটা কি আকর্ষণ হচ্ছে যতটা একবার বলো। কি করে আকর্ষণ হচ্ছে? তড়িতের ধর্মই তো কি একটা, আমি তড়িতের প্রথম সংজ্ঞা কি বলেছিলাম, তড়িৎ বলতে আমরা কি বুঝি, এটা একটা পদার্থের এমন ভৌত ধর্ম যা অপর কোনো একটা তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুর ওপর বল প্রয়োগ করবে। আকর্ষণ হচ্ছে একটা বল, তাই আকর্ষণ মানে নিজের দিকে টানবে নিস্তড়িৎ বস্তুটাকে, ঠিক যেমন একটা চুম্বক একটা লোহাকে নিজের দিকে টানে, একটা ধাতব পদার্থকে নিজের দিকে টানে, ঠিক তেমনই আমার যে জিনিসটা আছে, মানে আমাকে যেটা দেয়া আছে এটা, সেটা কাউকে একটা টানবে নিজের দিকে, আকর্ষণ করছে। বোঝাতে পারলাম নাকি বোঝাতে পারলাম না? হ্যাঁ বুঝেছি। নাকি বুঝতে পারলি না? তোর কোশ্চেনটাই তো ঠিকঠাক হলো না। মানে আকর্ষণ কিভাবে করবে, মানে আকর্ষণ তো একটা বল। তুমি ওইখানে বলছো না বুঝতে পারছি না, মাইক অফ হয়ে গেছে। তুমি বললে না যে একটা আহিত বা অনাহিত বস্তুকে আকর্ষণ করে, ওই জায়গাটাই মত করে বুঝতে পারছি না। আকর্ষণ করবে মানে ঠিক তুই একটা ভাব, তুই যদি চুম্বকটাকে তোর আলমারিতে লাগাস, চুম্বকটা কি হয়, আলমারিতে আটকে যায়, কারণ আকর্ষণ করছে আলমারির লোহাটাকে সে। তাহলে লোহা কি চুম্বক? কখনোই না, তাই তো।
লোহা তো কখনোই চুম্বক না, তাহলে কেন আকর্ষণ করবে? লোহা তো একটা অচুম্বক পদার্থ, তাহলে চুম্বকটা কেন আকর্ষণ করলো? কারণ চুম্বকের ধর্মই আকর্ষণ করা, কোনো ধাতব পদার্থকে আকর্ষণ করা। ঠিক তেমনি তড়িৎ আধানের ধর্মই হচ্ছে কোনো একটা অপর বস্তুর ওপর বল প্রয়োগ করা। এবার সে বলটা আকর্ষণ বলও হতে পারে, বিকর্ষণ বলও হতে পারে। বোঝা গেল? ও ক্লিয়ার বুঝেছি। হলো? হ্যাঁ। ওকে, সো এই হচ্ছে আমার এই জায়গাটার ব্যাপার। তো নেক্সট আমার যেটা আসছে তড়িতের পরিবাহী। ঠিক আছে, তড়িতের পরিবাহী বলতে যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে। তো আমরা সেইটার রেসপেক্টে, মানে কারেন্ট যে প্রবাহিত হয়, ইলেকট্রিসিটি যে প্রবাহিত হয়, তার রেসপেক্টে আমরা 3 ধরনের পদার্থ পাই। ঠিক আছে, তড়িতের রেসপেক্টে আমরা যদি পদার্থের শ্রেণীবিভাগ করি, কিসের না, তড়িতের ভিত্তিতে। তড়িতের ভিত্তিতে পদার্থ যদি শ্রেণীবিভাগ করি, তাহলে 3 ধরনের পদার্থ আছে। তড়িতের সুপরিবাহী পদার্থ, অর্থাৎ যার মধ্যে দিয়ে তড়িৎ আধান প্রবাহিত করতে পারে, সহজে সহজে চলাচল করতে পারে। ঠিক আছে, তড়িৎ আধান, তাকে বলবো তড়িতের সুপরিবাহী। তড়িতের কুপরিবাহী বা অন্তরক, কুপরিবাহী বা অপরিবাহী, কুপরিবাহীর থেকে বলা ভালো অপরিবাহী, কুপরিবাহীর থেকে বলা ভালো অপরিবাহী, বা সবচেয়ে ভালো বলা অন্তরক। ঠিক আছে, এই দুটো হচ্ছে মেন, মানে যার মধ্যে দিয়ে তড়িৎ আধান প্রবাহিত হতে পারে না। ঠিক আছে, তড়িৎ আধান চলাচল করতে পারে না। আর কি আছে? আর দুটো স্পেশাল টাইপ অফ কেস আছে, অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী আর অতি পরিবাহী। ঠিক আছে, অর্ধপরিবাহী আর অতি পরিবাহী। এবার প্রসঙ্গটা হচ্ছে আমার তড়িৎ আধান কি করে কোনো পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়। আমরা অলরেডি বলেছি যে তড়িৎ আধানের প্রবাহ কিসের ওপর ডিপেন্ড করে, বা কোনো একটা পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ তখনই প্রবাহিত হতে পারবে যখন সেই পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রনের উপস্থিতি থাকবে। অর্থাৎ কোনো একটা বস্তু যদি সুপরিবাহী হতে হয়, তাহলে তার মধ্যে প্রচুর 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 পরিমাণে মুক্ত ইলেকট্রন কিন্তু উপস্থিত থাকবে। যেখানে কোনো একটা পদার্থ যদি অপরিবাহী বা অন্তরক হতে হয়, সেক্ষেত্রে তার মধ্যে মুক্ত ইলেকট্রনের উপস্থিতি অলমোস্ট নাল হবে, মানে অলমোস্ট জিরো হবে, বা জিরোর কাছাকাছি হবে। ঠিক আছে, আর অর্ধপরিবাহী বলতে কাদেরকে আমরা বুঝবো? এমন কিছু পদার্থ যাদের মধ্যে মুক্ত ইলেকট্রন মাঝামাঝি আছে, মানে পরিবাহী আর অপরিবাহীর মাঝামাঝি, ওই আর কি, মানে ভালো ছেলেও নয় আবার খারাপ ছেলেও নয়, মাঝামাঝি। ঠিক আছে, আমার মতন, খুব ভালো ছেলেও নয় আবার খারাপ ছেলেও নয়, মাঝামাঝি একটা ছেলে। তো সেরকম, বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তড়িতের ভিত্তিতে পদার্থকে যদি আমরা শ্রেণীবিভাগ করি, সুপরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী আর অতি পরিবাহীটাতে আমি আসছি। তাহলে সুপরিবাহী কাকে বলবো? যার মধ্যে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন উপস্থিত, কারণ ইলেকট্রিসিটি প্রবাহের কারণে, মানে ইলেকট্রিক আর কি তড়িৎ আধান প্রবাহের জন্য যেটা দরকার সেটা কি না, মুক্ত ইলেকট্রনের উপস্থিতি। ক্লিয়ার? তাহলে সবচেয়ে ভালো পরিবাহী বা সুপরিবাহী যাকে আমরা বলছি, তড়িতের সবচেয়ে ভালো পরিবাহীর নাম কি? সুচিস্মিতা বল। আমি বলেছিলাম তড়িতের সবচেয়ে ভালো পরিবাহী, মানে যার মধ্যে দিয়ে তড়িৎ সবচেয়ে ভালো, রূপো। রূপো, মানে সিলভার, রূপা বা সিলভার। ঠিক আছে, ঠিক আছে, তাই তো রাজন্না? রাজন্না, হ্যাঁ না, কি রে, এবার কি? হ্যাঁ, আমি আর মাঝখানে কিছু শুনতে পাইনি, আমি আর বুঝতেই পারছিলাম না যে কি বলছো, পুরো কথা কেটে কেটে আসলো। কেন, আর কার কার কেটে কেটে এসছে? আমারও হয়েছিল দাদা। তোমারও হয়েছিল? আর কার আমি কিছুই বুঝতে পারলাম না, লাস্টে মাঝখানে কি বললে তুমি? হ্যাঁ, ওই জায়গাটা আমারও অসুবিধা হয়েছে। কোন জায়গাটা? কোন জায়গাটা বলতে হবে, লাস্টের জায়গা বলতে কোন জায়গাটা? আমি ওটা জিজ্ঞাসা করে নিয়েছি। রাজন্না বল, কোন জায়গাটা শুনতে কেটে কেটে গেছে? এই যে তড়িতের ভিত্তিতে পদার্থের শ্রেণীবিভাগের আগে অব্দি, মানে বিকর্ষণে তড়িৎ বিকর্ষণের চূড়ান্ত প্রমাণ, ওই জায়গাটা অব্দি ভালো বুঝতে পেরেছি। তারপরে তড়িতের ভিত্তিতে বিভিন্ন পদার্থ, এইখান থেকে বাচ্চাটা কেটে কেটে গেছে, আমি শুনতে পাইনি কিছু। আচ্ছা, তোর কথা কেটে কেটে আসছে। যাই হোক, ঠিক আছে, তো আমি আরেকবার বলে দিচ্ছি, তড়িতের ভিত্তিতে আমরা যদি পদার্থকে শ্রেণীবিভাগ করি, তাহলে আমরা 4 ধরনের পদার্থ পাই। মোটামুটি আমরা 3 ধরনের পাই, 4, মানে লাস্টের পার্টটাকে আমরা একটু সাইডেই রাখবো।
এই অতি পরিবাহী পার্টটাকে একটু আমরা মানে আউট অফ লাইন রাখবো। ঠিক আছে, তো মোটামুটি 3 ধরনের পদার্থ পাই। ঠিক আছে, একটা হচ্ছে তড়িতের পরিবাহী, অর্থাৎ যার মধ্যে দিয়ে তড়িৎ সহজে প্রবাহিত হতে পারে। ঠিক আছে, তড়িতের অপরিবাহী বা অন্তরক পদার্থ, অর্থাৎ যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না। আর তড়িতের অর্ধপরিবাহী, মানে যার মধ্যে দিয়ে তড়িৎ ওই মাঝামাঝি, খুব ভালোও না আবার খুব খারাপও না বা হয় না এরকমও না, মাঝামাঝি, অর্থাৎ পরিবাহী আর অপরিবাহীর মাঝামাঝি অবস্থা। ঠিক আছে, তো সবচেয়ে ভালো সুপরিবাহীকে, মানে সবচেয়ে ভালো পরিবাহীকে আমরা জানি রূপো, তাই তো, সিলভার। আমরা জানি যে সবচেয়ে ভালো পরিবহন ক্ষমতার উপর। ক্লিয়ার? তো তড়িতের পরিবহন কিসের উপর ডিপেন্ড করে? আমরা বললাম যে পদার্থে কখন সুপরিবাহী হবে বা কুপরিবাহী হবে, না তড়িতের প্রবাহ ডিপেন্ড করছে মুক্ত ইলেকট্রনের উপস্থিতির উপর। কোনো একটা পদার্থতে যদি মুক্ত ইলেকট্রন উপস্থিত থাকে তখন সেই পদার্থটা মানে তড়িৎ ভালোভাবে পরিবহন করতে পারবে। আর কোনো পদার্থে যদি মুক্ত ইলেকট্রন উপস্থিত না থাকে বা একদম নেগলিজেবল অ্যামাউন্টে উপস্থিত থাকে তখন সেই পদার্থটা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, অর্থাৎ অপরিবাহী বা অন্তরক হয়ে যায়। ঠিক আছে, জেনারেলি মুক্ত ইলেকট্রন সমস্ত পদার্থতেই থাকে, কিন্তু অপরিবাহী বা অন্তরকের ক্ষেত্রে যে অ্যামাউন্টটা থাকে সেটা নেগলিজেবল, মানে পরিবাহীর তুলনায় সেটা নেগলিজেবল, যেটা সাফিসিয়েন্ট নয়, তড়িৎ আদান চলাচলের জন্য সাফিসিয়েন্ট নয় সেই মুক্ত ইলেকট্রন। ঠিক আছে, আর সবচেয়ে লাস্ট যেটা বাকি রইল, তাহলে সুপরিবাহী আমরা জানি সমস্ত ধাতব পদার্থগুলো মোটামুটি সুপরিবাহী হয়, মানে তড়িতের। আর এমন একটা অধাতব পদার্থ যা হচ্ছে তড়িতের পরিবাহী কি হবে না, গ্রাফাইট। ওকে, আর অপরিবাহী হচ্ছে বা অন্তরক হচ্ছে সমস্ত অধাতব পদার্থগুলো, মানে কাঠ বল, কাঁচ বল, কাগজ বল, এগুলো সবই অপরিবাহী। ঠিক আছে, আর অর্ধপরিবাহী সিলিকন, জার্মেনিয়াম, ঠিক আছে, এগুলো সব হচ্ছে অর্ধপরিবাহী। আর অতি পরিবাহী হচ্ছে একটা বিশেষ অবস্থা যাকে বলা হয় সুপার কন্ডাক্টর। এটা একটা বিশেষ অবস্থা, মানে কি করা হয়েছে না, এটা এক্সপেরিমেন্টালি তৈরি করা হয়। বর্তমানে কিছু পদার্থকে খুব কম উষ্ণতায় প্রায় সম্পূর্ণ পরিবাহী করা সম্ভব হয়েছে, এদের অতি পরিবাহী বলা হয়। অ্যাকচুয়ালি পরিবাহী মানে তার মধ্যে দিয়ে যে 100% ইলেকট্রন প্রবাহিত হতে পারে এরকম কোনো পরিবাহী আজ অব্দি পাওয়া যায়নি, মানে 100% তড়িৎ আদানের প্রবাহ দিতে পারবে এরকম কোনো পরিবাহী পাওয়া যায়নি। একটা সুপরিবাহী বা পরিবাহী বলতে আমরা যেটা সংজ্ঞাতে বলছিলাম, যার মধ্যে দিয়ে তড়িৎ খুব সহজে চলাচল করতে পারে। সহজে কথাটার মানে এই নয় যে একদম পুরো ফ্রিলি চলাচল করতে পারবে, আমি বলিনি এখনো অব্দি যে কখনো এরকম হবে কোনো একটা পদার্থ 100% পরিবাহী, মানে পদার্থটার 100% ক্যাপাসিটি থাকবে তড়িৎ পরিবহনের, এরকম কিচ্ছু হয় না। সেটা রূপারও নেই কিন্তু, মানে সিলভারেরও কিন্তু সেই ক্ষমতা নেই যে 100% পরিবাহিতা প্রদর্শন করবে। ঠিক আছে, তো বর্তমানে কি হয়েছে না, কিছু এমন পদার্থ তৈরি করা গেছে যেগুলো সম্পূর্ণ পরিবাহী, যেটা আদতে হয় না, নর্মালি হয় না, এক্সপেরিমেন্টালি তৈরি করা হয়েছে খুব নিম্ন উষ্ণতায়, খুব কম উষ্ণতায়। তো মনে রাখতে হবে অতি পরিবাহী প্রস্তুতির মেন প্রিন্সিপালটা বা মেন কি বলবো প্রসিডিওর কি না, খুব কম উষ্ণতায় করা হয়। ঠিক আছে, তো সেগুলোকে কি করা হচ্ছে না, খুব কম উষ্ণতায় মানে সম্পূর্ণ পরিবাহীতে পরিণত করা সম্ভব হয়েছে, এদেরকে বলা হয় অতি পরিবাহী। যদি এক্সাম্পল দিতে হয়, -272°C অ্যালুমিনিয়াম। ঠিক আছে, -272°C অ্যালুমিনিয়াম অতি পরিবাহী হিসেবে কাজ করবে। ঠিক আছে, সব ক্ষেত্রে যে তৈরি করা হয়েছে এমনও না, এই যে -272°C অ্যালুমিনিয়াম, এটা কিন্তু তৈরি করা হয়নি, এটা এক্সপেরিমেন্টাল, মানে এক্সপেরিমেন্টালি পাওয়া যায়নি, থিওরিটিক্যাল কনসেপ্ট। ঠিক আছে, বিভিন্ন থিওরিটিক্যাল কনসেপ্টের মাধ্যমে দেখা গেছে যদি আমি অ্যালুমিনিয়ামকে -272°C উষ্ণতায় নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম একটা অতি পরিবাহী বা সম্পূর্ণ পরিবাহী হিসেবে আচরণ করবে। কিন্তু আমরা জানি এক্সপেরিমেন্টালি এখনো অবধি পসিবল হয়নি, কারণ আমরা জানি মহাবিশ্বে সবচেয়ে কম উষ্ণতা হওয়া পসিবল হচ্ছে -273, তার নিচে হওয়া সম্ভব নয়। আর আমরা এখন অবধি খুব তার ধারে কাছেও কিন্তু পৌঁছতে পারিনি। থিওরিটিক্যালি সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এখনো অবধি সম্ভব নয়। পরবর্তীতে হবে কিনা জানি না, বাট স্টিল এখনো অবধি কিন্তু সম্ভব নয় অ্যাবসলিউট জিরোতে রিচ করা, যেটাকে আমরা বলি অ্যাবসলিউট জিরো বা পরম শূন্য উষ্ণতা। ক্লিয়ার? তো এই জায়গা ছিল আমাদের বেসিক আলোচনা। এরপর খুব ভাইটাল একটা জায়গা স্থির গ্রাফাইট অবভিয়াসলি পরিবাহী, অধাতব পরিবাহী, এমন একটা অধাতু যা তড়িৎ পরিবহন করতে পারে,
কারণ আমরা জানি অধাতু কোনোদিন তড়িৎ পরিবহন করতে পারে না, এটা এক্সেপশন, ব্যতিক্রম গ্রাফাইট। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট হচ্ছে কুলাম্বস ল। নেক্সট আমার যেটা আছে দ্যাট ইজ কুলাম্বস ল। কুলম্বের সূত্র যেটাকে আমরা বলি। ঠিক আছে, কি বলা হয়? দুটি বিন্দু আধান পরস্পরের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল কি হবে? আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অনেকটা ওই মহাকর্ষ সূত্রের মতো। দুখানা বিন্দু আধান আছে, এই একটা বিন্দু আধান, এই একটা বিন্দু আধান। ঠিক আছে, সাপোজ এদের দুজনের মধ্যে ডিস্টেন্স মানে দূরত্ব ডি। ঠিক আছে, এই দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। এই বিন্দু আধানটার চার্জ বা আধান হচ্ছে Q1, এই বিন্দু আধানটার চার্জ হচ্ছে Q2। আমি একদম যা ইউজ করা হয় সেটাই লিখছি, Q1 Q2। এটা একটা বিন্দু আধান, এটা একটা বিন্দু আধান, বিন্দু মানে একদম পয়েন্ট আধান। ঠিক আছে, এর আধানের পরিমাণ Q1, এর আধানের পরিমাণ Q2, আর এদের মধ্যে দূরত্ব হচ্ছে ডি, ডিস্টেন্স ডি। ঠিক আছে, যদি এরকম হয় তাহলে অবভিয়াসলি আমরা জানি দুটো বিন্দু আধানের মধ্যে একটা আকর্ষণ বল বা বিকর্ষণ বল ক্রিয়াশীল হবে। দ্যাট মিনস একটা কোনো না কোনো বল কাজ করবে, কোনো না কোনো একটা ইন্টারঅ্যাক্টিভ ফোর্স কাজ করবে, সেটা আকর্ষণ হোক বা বিকর্ষণ হোক বা কিছু একটা, এই দুটোর মধ্যে কিছু একটা হবে। আকর্ষণ হবে না বিকর্ষণ হবে সেটা ডিপেন্ড করছে দুটো বিন্দু আধানের প্রকৃতির ওপর। যদি দুটো বিন্দু আধানই পজিটিভ হয়, এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে অবভিয়াসলি বিকর্ষণ হবে। যদি এটাও নেগেটিভ এটাও নেগেটিভ হয় সেক্ষেত্রেও বিকর্ষণ হবে, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ, এরকম হতে পারে প্লাস মাইনাস বা মাইনাস প্লাস, যাই হোক না কেন। এরকম যদি হয় সেক্ষেত্রে আকর্ষণ হবে, আমরা জানি। ঠিক আছে, যেমন আমরা জানি নিয়ম যা, দুটো সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। তো যাই হোক, সেটা আকর্ষণ হবে নাকি বিকর্ষণ হবে সেটা তো ডিপেন্ড করছে আমার বিন্দু আধানের প্রকৃতির ওপর। আমি এখানে বিন্দু আধানের প্রকৃতি নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে সেটা পজিটিভ আধান নাকি নেগেটিভ আধান। আমার মাথা ব্যথা হচ্ছে দুটো আধানের চার্জ নিয়ে, মানে তাদের মান নিয়ে, মানটা কত, তাদের ভ্যালুটা কত। তো আমি ধরে নিয়েছি এই 1 নম্বর যে বিন্দু আধান এটার ভ্যালু হচ্ছে Q1, আর 2 নম্বর যে বিন্দু আধান মানে এইটা 2 নম্বর যে বিন্দু আধান এর ভ্যালু হচ্ছে Q2। ঠিক আছে, মান ময়াকার দন্ত না, মান হচ্ছে Q1 আর Q2। ঠিক আছে, আর এদের দুজনের মধ্যে দূরত্ব হচ্ছে ডি, দূরত্ব হচ্ছে ডি। তাহলে এদের মধ্যে যে ক্রিয়াশীল বল, ঠিক আছে, সেটা যে রকমই বল হোক না কেন, আকর্ষণ হোক বা বিকর্ষণ হোক, আমি সেটাকে এফ দিয়ে ডিনোট করি, যদি সেই ক্রিয়াশীল বল এফ প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2 হবে। মানে আধান দুটির গুণফলের সমানুপাতিক। এই ক্রিয়াশীল বল আধান দুটির গুণফলের সমানুপাতিক। আরেকটা কি, আধান দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে 1/d²। আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তো আমরা নিয়ম জানি, এখানে লিখতে হবে যখন ডি ধ্রুবক, আবার এখানে লিখতে হবে যখন Q1 Q2 এই দুটো ধ্রুবক। এগুলো আমরা ভেদের যে অঙ্ক করেছি সেই সময় জানি। এবং ফাইনালি দুটোকে যদি কম্বাইন করে দিই, এফ প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2/d²। ডিটাকে অনেক সময় আর দিয়েও লেখা হয়, দ্যাট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, প্রপোর্শনাল সাইন যদি হাঁটাই আমরা জানি একটা কনস্ট্যান্ট একটা হয় K ইন্টু Q1 ইন্টু Q2/d²। ক্লিয়ার? এটা ডি এর জায়গায় আর লিখলেও কোনো অসুবিধা নেই, বইতে অনেক সময় আর লেখা থাকে, যেখানে যা খুশি লেখা থাকে, কোনো ম্যাটার করে না। ঠিক আছে, তাহলে কি বললাম, কুলম্বের সূত্র কি বলে, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল, আকর্ষণ হোক বা বিকর্ষণ যাই হোক না কেন, কখনো কেউ লিখবি না আকর্ষণ বল ক্রিয়াশীল, কারণ সেটা ডিপেন্ড করছে বিন্দু আধানের প্রকৃতির ওপর। শুধুমাত্র ক্রিয়াশীল বল লিখবি, ব্র্যাকেটে লিখে রাখতে পারিস আকর্ষণ বা বিকর্ষণ। আধান দুটির গুণফলের সমানুপাতিক বা এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটাই হচ্ছে কুলম্বের সূত্র। ঠিক আছে, তাহলে কুলম্বের সূত্র থেকে আমরা গাণিতিক রূপটা প্রতিষ্ঠা করে, এরকম আসতেই পারে পরীক্ষায় অবশ্যই আসলে কুলম্বের সূত্র লেখা আর গাণিতিক রূপকে প্রতিষ্ঠা করো, ওরা এই অবধি করতে হবে। এই যে কে যেটা আছে, এই যে কে, ঠিক আছে, এই কেটাকে কি বলা হয়, এটাকে বলা হয় স্থির তড়িৎ ধ্রুবক বা কুলম্বের ধ্রুবক। এটাকে বলা হয় কুলম্বের ধ্রুবক বা স্থির তড়িৎ ধ্রুবক। ঠিক আছে, এর মান কিসের উপর নির্ভর করে না, এর মান নির্ভর করে মাধ্যমের প্রকৃতির ওপর, মানে কোন মিডিয়ামের মধ্যে আধান দুটো রয়েছে, বায়ুতে রয়েছে না জলে রয়েছে নাকি গ্লিসারিনে রয়েছে তার ওপর। আর কিসের ওপর ডিপেন্ড করে না, আমি কোন একক নিয়ে কথা বলছি, একক বলতে সিজিএস না এসআই।
সেই কোন একক পদ্ধতি আমি কোন একক পদ্ধতিতে আমি আধানের মান, দূরত্ব এগুলোকে মেজার করছি, মানে সেন্টিমিটারে না মিটারে, কুলম্বে নাকি ইএসইউতে আমি মেজার করছি, তার উপর ডিপেন্ড করে কিন্তু এই কে এর মান পরিবর্তিত হয়। তাহলে কিসের ওপর ডিপেন্ড করে? মাধ্যমের প্রকৃতি, ঠিক আছে, পরীক্ষার জন্য কোশ্চেন কিন্তু কোন কোন বিষয়ের ওপর কে এর মান নির্ভর করে বা কোন কোন বিষয়ের ওপর কুলম্বের ধ্রুবকের মান নির্ভর করে। 1 নম্বর হচ্ছে মাধ্যমের প্রকৃতি, আর 2 নম্বর হচ্ছে ব্যবহৃত একক পদ্ধতি। পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে কুলম্বের ধ্রুবক বা স্থির তড়িৎ ধ্রুবকের মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। উল্টো পাল্টা একটা কিছু লিখলে নাম্বার পাবি না, দুটো জিনিস আছে অনলি, মাধ্যমের প্রকৃতি আর ব্যবহৃত একক পদ্ধতি, এই দুটো জিনিসের ওপর কিন্তু নির্ভর করে কুলম্বের ধ্রুবক বা স্থির তড়িৎ ধ্রুবক, যাই বলি না কেন একই ব্যাপার, এর মান। ক্লিয়ার এই অবধি? আশা করছি এই অবধি ক্লিয়ার হয়েছে। ওকে, তো নেক্সট হচ্ছে আমরা যে পড়েছিলাম আধান, যখন পড়েছিলাম তখন একটা জিনিস আমরা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আধানের যে একক বললাম 1 কুলম, এসআইতে হচ্ছে কুলম আর সিজিএসে হচ্ছে ইএসইউ। তো এরকম 1 কুলম আর 1 ইএসইউ বলতে কি বুঝবো সংখ্যা, ঠিক আছে? তো 1 কুলম্বের সংখ্যা কি হবে না, দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্যস্থানে বা বায়ুমধ্যমে 1 মিটার দূরত্বে রাখলে যদি তারা পরস্পরের উপর 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে তবে প্রতিটি বিন্দু আধানকে 1 কুলম বিন্দু আধান বলা হবে। ঠিক আছে, দুটি সমপরিমাণ বিন্দু আধানকে যদি শূন্যস্থানে বা বায়ু মাধ্যমে 1 মিটার দূরত্বে রাখা হয়, যেহেতু এসআই একক তাই মিটার বলা হলো, তবে এবার যদি নিজেদের ওপর পরস্পরের ওপর 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে তখন এই আধান দুটিকে বলা হবে 1 কুলম্ব আধান। ঠিক একইভাবে 1 ইএসইউ আধান বলতে কি বুঝি না, দুটি সমপরিমাণ বিন্দু আধানকে যদি বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে 1 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়, পয়েন্ট টু বি নোটের 1 সেন্টিমিটার দূরত্বে রাখা হয় এবং এরা যদি পরস্পরের ওপর 1 ডাইন বল প্রয়োগ করে তখন এই প্রতিটি বিন্দু আধানকে বলা হয় 1 ইএসইউ আধান। ঠিক আছে, ক্লিয়ার? এই দুটো সংজ্ঞাও পরীক্ষাতে আসে, তোরা জানিস খুব ভালো করে। 1 কুলম আধান বলতে কি বোঝো, পরীক্ষার খুব পপুলার কোশ্চেন। ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু পরীক্ষার জন্য খুব 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 ভাইটাল। কুলম্বের সূত্র, কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, কুলম্বের ধ্রুবকের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, 1 কুলম আধান বলতে কি বোঝো, আর 1 ইএসইউ আধান বলতে কি বোঝো। এই জায়গাটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগে থেকে বলে রাখলাম। ধরে রাখ এখান থেকে একটা কোশ্চেন আসবে, এই যে 5টা জায়গা আমি বললাম এই 5টার মধ্যে থেকে ধরে রাখ একটা কোশ্চেন পাবি পরীক্ষাতে, এই 5টার মধ্যে থেকে। ঠিক আছে, যেমন পরীক্ষা আসতে পারে কুলম্বের সূত্র লেখো, লিখে গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। যদি শুধু আসে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ প্রতিষ্ঠা করো, বারবার আমি আগেও শিখিয়েছি আবারও শেখাচ্ছি, যদি গাণিতিক রূপ প্রতিষ্ঠা করো আসে সেক্ষেত্রে কিন্তু কি করতে হবে, আগে সূত্রটা লিখে নিতে হবে, লিখে নিয়ে তারপর গাণিতিক রূপটা প্রতিষ্ঠা করতে হবে। তুই হট করে একটা কিছু লেখা শুরু করে দিলে কিন্তু হবে না। আবারও বলছি, যদি এরকম কোশ্চেন আসে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো, শুধু এইটুকু লেখা আছে, সূত্রটা লিখবি তারপর গাণিতিক রূপটা প্রতিষ্ঠা করবি। শুধু গাণিতিক রূপটা প্রতিষ্ঠা করে দিয়ে আসলে কিন্তু নাম্বার কাটা গেলেও যেতে পারে, একটা প্রবাবিলিটি থেকে যাবে নাম্বার কেটে যাওয়ার। আমি যদি খাতা দেখি আমি কিন্তু নাম্বার হাফ নাম্বার হলেও কমিয়ে দেবো। ঠিক আছে, সো বি ভেরি কেয়ারফুল। আর আগে যেটা বললাম, এই যে কে এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে, 1 কুলম আধান বলতে কি বোঝো, 1 ইএসইউ আধান বলতে কি বোঝো, এই কটা জিনিস কিন্তু পরীক্ষার জন্য খুব ভালো করে পড়তে হবে। এগুলো ভালো করে না পড়লে কিন্তু আমার চলবে না। ক্লিয়ার? নেক্সট আমাদের কি আছে, ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র বলতে কি বুঝি না, কোনো একটা তড়িৎ আধান যদি কোনো একটা জায়গায়, আমি সাপোজ একটা তড়িৎ আধান রেখেছি, আমি ধর এই একটা জায়গায় বসে আছি, বসে কথা বলছি, তা আমার কথার আওয়াজটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ থাকছে। নিশ্চয়ই আজ রাজন্যা বাড়ি থেকে বসে আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছে না, ও যেটা শুনতে পাচ্ছে সেটা হচ্ছে মেকানিক্যাল আওয়াজ আমার গলার। ঠিক আছে, আমি যদি এখানে বসে কথা বলি, আমার পাশের বাড়ির লোক অব্দি বড়জোর হয়তো আমার গলার আওয়াজটা যাচ্ছে, কিন্তু তারপরের বাড়িতে কিন্তু কোনোদিনই আমার গলার আওয়াজ যাচ্ছে না, সেটা যখন আমি ভ্যা করে চিল্লাবো তখন হবে। ঠিক আছে, তাহলে আমি যখন কোনো একটা জায়গায় আছি বা আমি যদি কথা বলি, সেই কথাটা একটা নির্দিষ্ট রিজিয়নের মধ্যে সীমাবদ্ধ থাকছে, তাই তো? আমি যে কথা বলছি, আমার যে শব্দটা, সেই শব্দ শক্তিটা একটা নির্দিষ্ট রিজিয়নের মধ্যে সীমাবদ্ধ থাকছে। কেন? কারণ আমার যে শব্দ শক্তিটা প্রবাহিত হচ্ছে, শব্দ তরঙ্গ প্রবাহিত হচ্ছে, সেটা বাতাসের সাথে ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণ হতে 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 কমতে কমতে আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যাচ্ছে একটা দূরত্বের পর। ঠিক আছে, তাহলে আমার এই যে আমার যে শব্দ শক্তি বেরোচ্ছে বা শব্দ তরঙ্গ আমার মুখ দিয়ে বা আমার বাকযন্ত্র দিয়ে বেরোচ্ছে,
সেটা একটা নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে কিন্তু সীমাবদ্ধ এই কারণেই, মানে একটা নির্দিষ্ট ক্ষেত্রের বাইরে গেলে কিন্তু সেই শব্দটা আর কেউ শুনতে পাবে না। নিশ্চয়ই আমি এখান থেকে যে কথা বলছি সেটা আমেরিকায় কেউ শুনতে পাচ্ছে না। হয়তো আমার পাশের ঘরে আমার মা বাবা শুনতে পাচ্ছে, বা আরও যদি বেশি ধরে নিই আমার পাশের বাড়ির লোক শুনতে পাচ্ছে বড়জন। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার। তাহলে আমার যখন কথা বলছি আমার শব্দ তরঙ্গ একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ, ঠিক তেমনই একটা তড়িৎ আধানকে যদি কোনো একটা অঞ্চলে রাখি, সেই তড়িৎ আধানের যে আকর্ষণ বল হোক বা বিকর্ষণ বল হোক, বা যে বলটা আমি দেখেছি, তড়িৎ আধান হচ্ছে একটা ভৌত ধর্ম, যার জন্য একটা কোনো বস্তু বল প্রয়োগ করা অপর একটা বস্তুর উপর। ঠিক আছে, সেই যে বলটা, তার যে ক্রিয়াশীলতা, তার যে আকর্ষণ, সে বলটা মানে জানি আমরা আকর্ষণ হোক বা বিকর্ষণ হোক, সেটা একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকছে। ভালো করে বুঝতে হবে, কোনো একটা তড়িৎ আধানকে যদি আমি একটা জায়গায় রাখি, সেই তড়িৎ আধানের যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকছে। যে অঞ্চলের বাইরে গেলে দেখবো সেই তড়িৎ আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে না। ঠিক আছে, তাহলে ওই যে নির্দিষ্ট অঞ্চলের মধ্যে কোনো তড়িৎ আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়াশীল, সেই অঞ্চলটাকেই বলা হয় ওই তড়িৎ আধানের তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, তাহলে যে নির্দিষ্ট অঞ্চলে কোনো তড়িৎ আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়াশীল হয় সেটাকেই বলা হয় ওই তড়িৎ আধানের তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। আশা করি বুঝতে পারলাম। ইলেকট্রিক ফিল্ড, FIELD, মানে তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, সাপোজ আমি এই একটা তড়িৎ আধান রেখেছি, এর এফেক্টটা এই গোল রাউন্ড যে সার্কুলার রিজিয়নটা করেছি এর মধ্যে সীমাবদ্ধ, এর যে অত এফেক্ট তত এই সীমাবদ্ধ এই রিজিয়নের মধ্যে, এর বাইরে কিন্তু এর কোনো এফেক্ট নেই। তাহলে এই রাউন্ড রিজিয়নটাই হচ্ছে এর তড়িৎ ক্ষেত্র। এই বিন্দু আধান যেটা আমি এঁকেছি মাঝখানে, এই বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্র। ক্লিয়ার? বোঝা গেল আশা করি এই জায়গাটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভব কি, যেটাকে আমরা বলি ইলেকট্রিক পোটেনশিয়াল। না, কোনো আমি যদি একটা বিন্দু আধানকে, এটাকে এইভাবেই ডিফাইন করা হয়, আমি যদি একটা বিন্দু আধানকে, ঠিক আছে, অবভিয়াসলি কেমন হতে হবে, বিন্দু আধানের প্রকৃতিটাও একটা নির্দিষ্ট হতে হবে, নির্দিষ্ট কথা বলা আছে। একক পরিমাণ ধনাত্মক আধানকে যদি একটা অসীম দূরত্ব থেকে একটা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে চাই, অসীম দূরত্ব মানে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে, ইনফিনিটি থেকে একটা একক পরিমাণ ধনাত্মক আধানকে আমি যদি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে চাই, তাহলে আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ কার্য করতে হবে। কারণ আমরা জানি কোনো একটা বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া মানেই কার্য করা হলো। যদি বস্তু স্মরণ হয়, স্মরণ মিন্স কার্য, যদি একটা বস্তু স্মরণ হয় সেটাই কার্য। আমি চেয়ারে বসে আছি, চেয়ার থেকে উঠে সারা বারাসাত ঘুরে, সারা মধ্যমগ্রাম ঘুরে, হৃদয়পুর ঘুরে এসে আবার চেয়ারে বসে বললাম, আমি কত কাজ করলাম? 0। কারণ আমার প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান একই, আমার কোনো স্মরণ হয়নি। দ্যাট ইজ আমার অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 0 ফিজিক্সের ভাষায়। অথচ আমি সারা বারাসাত মধ্যমগ্রাম হৃদয়পুর ঘুরে এসেছি পায়ে হেঁটে, বাট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ফিজিক্সের ভাষায় কিন্তু 0। কিন্তু এখানে আমি কি করছি, অসীম দূরত্ব থেকে একটা আধানকে আমার একটা তড়িৎ ক্ষেত্রের নির্দিষ্ট বিন্দুতে নিয়ে আসছি, তাহলে অবভিয়াসলি আধানটা স্মরণ হচ্ছে। দ্যাট মিনস আমি একটা কার্য করছি, একটা ওয়ার্ক ডান হচ্ছে আমার দ্বারা একটা কৃতকার্য হচ্ছে। ঠিক আছে, আর এই কৃতকার্য করতে, ঠিক আছে, এই অসীম দূরত্ব থেকে কোনো একক পরিমাণ ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের নির্দিষ্ট বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করা হচ্ছে সেটাই হচ্ছে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে মানে তড়িৎ বিভব, সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি কি বলছি, আমার একটা তড়িৎ ক্ষেত্র আছে, আমার এই একটা তড়িৎ ক্ষেত্র আছে, সাপোজ এই চৌকোটা, এখানে একটা বিন্দু আধান আছে, কোথায় আছে? ইনফিনিটিতে আছে, অসীম দূরত্বে আছে। এটাকে আমি এখান থেকে তড়িৎ ক্ষেত্রের সাপোজ এই পয়েন্টটাতে নিয়ে এলাম। ক্লিয়ার? তাহলে আমি কিছু একটা কার্য সম্পাদন করলাম, যেহেতু এটার একটা স্মরণ হলো। ঠিক আছে, এই সম্পাদিত কার্যটাকেই বলা হচ্ছে, এই যে কৃতকার্য আমি করলাম এটাকেই বলা হচ্ছে তড়িৎ বিভব, যেটাকে আমরা ভি দ্বারা এক্সপ্রেস করি। ঠিক আছে, এটাকে আমরা ভি দ্বারা তড়িৎ বিভব বলি, এটাকে আমি ভি দ্বারা এক্সপ্রেস করি। ঠিক আছে,
তাহলে আমি যদি দেখি যে একটা অসীম দূরত্ব থেকে কিউ পরিমাণ, এটা হচ্ছে আমি কার কথা বললাম, এই আধানটার প্রকৃতি কেমন না একক ধনাত্মক আধান, একক পজিটিভ চার্জ, একক ধনাত্মক আধান। তাহলে আমি ইনফিনিটি থেকে কিউ পরিমাণ আধানকে, ঠিক আছে, কি করছি, একটা তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসছি, ঠিক আছে, একটা তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসছি। সেক্ষেত্রে কৃতকার্য কি হবে, কৃতকার্য W ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। এক একককে আনতে কৃতকার্য হচ্ছে ভি তড়িৎ বিভব, কিউ আধানকে আনতে কৃতকার্য কত, ভি ইন্টু কিউ। আমি কি বললাম, একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করা হয় সেটাই হচ্ছে তড়িৎ বিভব বা ভি, যেটাকে আমরা ভি দিয়ে ইন্ডিকেট করি, তড়িৎ বিভব। তাহলে যদি কিউ পরিমাণকে আনতে চাই কত কৃতকার্য করতে হবে, ভি ইন্টু কিউ। একটা আপেল কিনতে 10 টাকা লাগলে তাহলে কিউখানা আপেল কিনতে ক টাকা লাগবে, 10 কিউ। ঠিক তেমনই তাহলে কিউ পরিমাণ তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃতকার্য হচ্ছে ডাব্লিউ, যদি হয় ডাব্লিউ দিয়ে ইন্ডিকেট করি, ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। তাহলে আমরা বলতে পারি এখান থেকে আমরা একটা সম্পর্ক পাচ্ছি, কার্য মানে ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। ঠিক আছে, আবার কিউ ইকুয়াল টু আমি কি দেখেছি একদম শুরুতে, কিউ ইকুয়াল টু আইটি। আই মানে হচ্ছে কি তড়িৎ প্রবাহ, আর টি মানে কি সময়। তাহলে আমি ভি কিউ এর জায়গায় আইটিও লিখতে পারি, ভি ইন্টু আই ইন্টু টি। এভাবে বিভিন্নভাবে কিন্তু কম্বিনেশন করা যায়, মানে বিভিন্ন রকমভাবে অ্যারেঞ্জমেন্টটা করা যেতে পারে পরীক্ষার জন্য, পরীক্ষাতে আসতেই পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার। তো আমরা যদি এখান থেকে দেখি, ঠিক আছে, তড়িৎ আধানের মাত্রা কি হবে, বা মাত্রীয় সংকেত কি হবে, এখান থেকে আমরা যদি দেখি তাহলে দেখবো মাত্রীয় সংকেতটা দাঁড়াবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রু আই টু দি পাওয়ার মাইনাস 1। এটা হবে তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত। ঠিক আছে, তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 আই টু দি পাওয়ার মাইনাস 1। এখান থেকে আমরা দেখলে এটা পাবো, করে নিতে পারবো, অসুবিধা হবে না। ঠিক আছে, এটাকে যদি আমরা কনভার্ট করি আমরা পেয়ে যাবো এই ফর্মুলাটা, কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার, বোঝা গেল? তো আশা করি এটা মনে থাকবে। দিস ওয়ান ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইয়োর এক্সাম। আর যদি একক দেখতে হয়, তড়িৎ বিভবের একক কি, সিজিএস একক হচ্ছে স্ট্যাড ভোল্ট, স্ট্যাড ভোল্ট। ঠিক আছে, আর এসআই একক হচ্ছে কি না শুধু ভোল্ট। তড়িৎ বিভবের সিজিএস একক হচ্ছে স্ট্যাড ভোল্ট, আর এসআই একক হচ্ছে শুধু ভোল্ট। আর একটা একক হয় সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় একক। ঠিক আছে, যদিও সেটা তোদের লাগবে না, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় এককটার নাম হচ্ছে ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, তড়িৎ চুম্বকীয় একক। বাবা, ঠিক আছে। আর বিভব প্রভেদ বলতে কি বুঝি না, একটি ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে, সাপোজ এখানে তড়িৎ ক্ষেত্র আছে, একটা তড়িৎ ক্ষেত্র আছে, ঠিক আছে, একটা তড়িৎ ক্ষেত্র আছে, এর একটা বিন্দুতে একটা একক ধনাত্মক আধান, একক পজিটিভ চার্জ 1+ মানে একক ধনাত্মক আধান, এটাকে এই বিন্দু থেকে আমি এই বিন্দুতে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই বিন্দুতে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই বিন্দুতে নিয়ে যেতে গেলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, উইদিন দ্য তড়িৎ ক্ষেত্র, উইদিন দ্য ইলেকট্রিক ফিল্ড নিয়ে যেতে গেলে যে পরিমাণ কার্য সম্পাদন হবে সেটাই হচ্ছে আমার বিভব প্রভেদ। ঠিক আছে, এর বেশি আজকে আমি আর বলবো না, এই অবধি স্টপ করবো। আর একটুখানি আবার এই জায়গাটা একটু রিপিট করিয়ে দিই, কারণ আমার অনেকদিন মনে হচ্ছে তোদের ঠিক মতন তোরা হয়তো বুঝতে পারিসনি। তাহলে আবারও বোঝ বিভবের জায়গাটা আমি কি বললাম, তড়িৎ বিভব বলতে আমি কি বুঝি ভালো করে বোঝ। লাস্টবার আরেকবার বলছি, এটাই কিন্তু লাস্ট টাইম বলবো। এটা হচ্ছে আমার কি একটা তড়িৎ ক্ষেত্র, ক্লিয়ার? আমার অসীম দূরত্বে মানে ইনফিনিটিতে, অসীম, এটা তো আমি অসীম তো আর লিখতে পারবো না, আমি আমার বোর্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, তাই আমি এখানে অসীম বলে নিলাম, এটাকে অসীম। এখানে একটা এই চার্জ আছে, এই পয়েন্ট মানে হচ্ছে চার্জ। কি ধরনের চার্জ? একক ধনাত্মক আধান। এই চার্জটা কেমন না একক ধনাত্মক আধান, এই জন্য আমি প্লাস দিয়ে লিখি, কারণ একটা ডট তো অনেক সময় উল্টোপাল্টা ডট পড়ছে, এটা গুলিয়ে যেতে পারে, তো আমি একটা গোলের মধ্যে প্লাস দিয়ে এটাকে একটা চার্জ ধরে নিচ্ছি। কেমন আধান? একক ধনাত্মক আধান, মানে 1, এর ভ্যালুটা হচ্ছে 1, একক ধনাত্মক আধান মানে হচ্ছে এর ভ্যালু 1, আর ধনাত্মক মানে হচ্ছে এর নেচার হচ্ছে পজিটিভ, তাহলে এক একক ধনাত্মক আধান।
এটাকে যদি আমি এখান থেকে এই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা পার্টিকুলার পয়েন্ট আমাকে বলে দিয়েছে, সাপোজ আমি লাল দিয়ে দেখাচ্ছি, এই পয়েন্টটাতে আমাকে আনতে হবে, এটা পয়েন্টটাকে আমি পয়েন্ট দিয়ে দেখাচ্ছি না, আমি গোল করে দেখাচ্ছি। এই একক ধনাত্মক আধানকে আমার তড়িৎ ক্ষেত্রের এই পয়েন্টে আনলাম, তাহলে এর একটা সরণ হলো এখান থেকে এতটা, এই যে সরণটা হলো, এর একটা সরণ হলো। আর আমরা জানি সরণ মানেই হচ্ছে কৃতকার্য। দ্যাট মিনস আমি একটা কৃতকার্য করলাম, কোনো একটা একক ধনাত্মক আধানকে আমি তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুটাতে, লাল বিন্দুটাতে আনলাম, দ্যাট মিনস আমি একটা কৃতকার্য করলাম। এই যে কৃতকার্যটা করলাম, এই কৃতকার্যটাকেই আমরা বলছি তড়িৎ বিভব। কার তড়িৎ বিভব? কার তড়িৎ বিভব? না এই বিন্দুটার তড়িৎ বিভব, তড়িৎ ক্ষেত্রে অবস্থিত ওই বিন্দুটার তড়িৎ বিভব। এটা যদি অন্য বিন্দু হয়ে যেত, সাপোজ ভাব এটা যদি অন্য একটা বিন্দু হতো, সাপোজ ভাব এটা অন্য একটা বিন্দু, এখানটা একটা বিন্দু, তাহলে তো সরণটা ভালো করে ভেবে দেখ, সরণটা কি সেম হতো? আগের সরণটা দেখ আর এই সরণটা দেখ, দুটোর মাত্রা কি সেম হচ্ছে, মানে দুটোর অ্যামাউন্ট কি সেম হচ্ছে? দেখ এটা অনেক কম সরণ হয়েছে। এখানটায় যদি আসতো, এই পজিশনটাতে যদি আসতো, এই এখান থেকে এখানে আসতো, তাহলে সরণটা দেখ অনেক কম হতো, তাহলে অবভিয়াসলি কৃতকার্যের ভ্যালুটাও ডিফারেন্ট হতো, কৃতকার্যের ভ্যালুটাও ডিফারেন্ট হতো, তাহলে তড়িৎ বিভবের মানটাও ডিফারেন্ট হতো। এই জন্য আমি কথাটা কি বলছি, ওই বিন্দুতে তড়িৎ বিভব। তাহলে আবার বলছি, পুরো সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো নির্দিষ্ট বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য সম্পন্ন হয়, সেই কৃতকার্যই হলো তড়িৎ ক্ষেত্রে ওই নির্দিষ্ট বিন্দুটির তড়িৎ বিভব। অন্য বিন্দুর না, কিন্তু তড়িৎ ক্ষেত্রে অসংখ্য বিন্দু আছে, ওই নির্দিষ্ট বিন্দুটির তড়িৎ বিভব, কারণ অন্য বিন্দু হয়ে গেলে সেক্ষেত্রে মানগুলো আলাদা হয়ে যাবে, তাই তড়িৎ বিভবের মানও বদলে যাবে। তাই ওই পার্টিকুলার বিন্দুর তড়িৎ বিভব, এটা গেল তড়িৎ বিভব। আর বিভব পার্থক্য কিনা, আমার এই একটা তড়িৎ ক্ষেত্র আছে, এর এই বিন্দুতে একটা সাপোজ পজিটিভ চার্জ আছে, এটাকে আমি কোথায় নিয়ে যেতে চাইছি, সাপোজ এই বিন্দুটাতে, তো এটাকে আমাকে এখানে মুভ করাতে, আমি করালাম মুভ, এখানে নিয়ে গেলাম আমি। কেমন ধরনের পজিটিভ চার্জ আছে? না আমি যদি লিখি একক ধনাত্মক আধান, অবভিয়াসলি একক ধনাত্মক আধান আছে মানে এক একক পজিটিভ চার্জ আছে, সেটাকে আমি কি করলাম, তড়িৎ ক্ষেত্রের এই বিন্দু, তড়িৎ ক্ষেত্রের এই বিন্দু থেকে কোথায় নিয়ে গেলাম, এই বিন্দুটাতে। কি হলো? সরণ হলো। সরণ মানে কি? কৃতকার্য। ঠিক আছে, এই যে কৃতকার্যটা, অর্থাৎ এক বিন্দু থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে, এটাকেই বলা হয় দুই বিন্দুর বিভব পার্থক্য বা বিভব প্রভেদ। বিভব পার্থক্য বা বিভব প্রভেদ বলা হয়। ঠিক আছে, আর আগের যেটা ছিল ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি, এই যে ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি, এটা কি না আমি দেখলাম এক একক বা একক লিখলেই হয়, এক একক আর লিখতে হয় না, একক ধনাত্মক আধানকে আনতে কৃতকার্য, আনতে মানে অসীম থেকে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে আনতে কৃতকার্য, সেটা হচ্ছে তড়িৎ বিভব ইকুয়াল টু তড়িৎ বিভব ইকুয়াল টু ভি। তাহলে কিউ পরিমাণ আধানকে কি ধরনের আধান, না অবভিয়াসলি পজিটিভ আধানকে আনতে কৃতকার্য কেমন হবে, ভি ইন্টু কিউ। একটার দাম যদি 10 টাকা হয়, তাহলে কিউ খানার দাম কি হবে, 10 কিউ। তেমনই এক একক ধনাত্মক আধানকে আনতে যদি আমার ভি কৃতকার্য হয়, তাহলে কিউ পরিমাণ আধানকে আনতে কৃতকার্য কি, ভি ইন্টু কিউ, দ্যাট ইজ ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি বা ভি ইন্টু কিউ, যাই বলি না কেন। ঠিক আছে, তো আজকে আমি এই অবধি বললাম, আর বেশি বলবো না, এরপর বললে তোদের মাথা ঘুরিয়ে যাবে। তো আমাদের কোনো তাড়া নেই, সো আমরা একটু ধরে ধরে রিভিশন করবো, যেমন রিভিশন করছি এইভাবে ধরে ধরে রিভিশনটা করবো পুরো চ্যাপ্টারটাই। সেখানে 3টেতে আমি টার্গেট রেখেছি, 3টেতে না হলে 4টে লাগবে, 4টেতে না হলে 5টা লাগবে, তাতে আমার কোনো অসুবিধা নেই, যতগুলো লাগবে আমি ততগুলো দেবো। কিন্তু আমার এই তড়িতের চ্যাপ্টারটা ভালো করে করলে আমাদের সিলেবাসের সমস্ত জায়গা হয়ে যাবে, এবং উই হ্যাভ এনাফ টাইম। নেক্সট এক্সামের আগে আমাদের যথেষ্ট টাইম আছে, তো আমরা অবভিয়াসলি আমরা তড়িৎ শেষ করে দেবো তড়িতের পরীক্ষা নেওয়ার আগে। এবং তোরা প্রত্যেকটা ক্লাস চেষ্টা করিস অ্যাটেন্ড করার, না হলেও ভিডিও অ্যাভেলেবেল থাকবে, কোনো অসুবিধা নেই। তো আজকের মতন আমি এখানেই কনক্লুড করলাম যে তড়িৎ বিভব অবধি। এবার তোদের যদি কারোর কোনো কোশ্চেন থাকে বল, কারোর কোনো ডাউট থাকলে বল। আচ্ছা, কারোর কোনো ডাউট? রাজন না? না দাদা।
রিকি, সুচিস্মিতা, অনুষ্কা, দাদা নেই দাদা। না দাদা। দিবাকর, অতনু। না দাদা। ঠিক আছে, রূপসা আজকে জয়েন করেনি। ওকে, আমি তাহলে ভিডিওটা এখানেই স্টপ করছি, রেকর্ডিংটা।